পিনাকিদা একটা ভিডিও ছাড়ছে, চলেন ভিডিওটা দেখা যাক। লেটস সি যে উনি আসলে কি কি বলছেন ওই ভিডিওতে। আমরা আমাদের অনেক সমস্যার সৃজনশীল সমাধান নিয়ে আলাপ করছি, কিন্তু আমাদের একটা বিশাল জাতীয় সমস্যা আছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে। বাংলাদেশ, হ্যাঁ আসলেই পার্বত্য চট্টগ্রাম নিয়ে কিন্তু আমাদের অনেক বড় প্রবলেম আছে, যেহেতু কাইন্ড অফ আমাদের এই যে এই অঞ্চলটা, এটাকে আমরা ওয়ান কাইন্ড অফ চিকেন নেক বলতে পারি, যে বাংলাদেশের চিকেন নেক যদিও অনেক বড়, তারপরেও একটা চিকেন নেক একটা সমস্যা, এটা চিকেন নেকের মতন একটা সমস্যা। আর মেন প্রবলেমটা হচ্ছে যে এই দিকটার আমাদের বাংলাদেশের সব দিককার বর্ডার স্ট্রং হলেও বা অনেক ডিফেন্ড করা অনেক সোজা হলেও এই যে খাগড়াছড়ি, তারপর রাঙামাটি, বান্দরবন, এইসব এরিয়ার যে বর্ডারগুলো আছে, ওই বর্ডারগুলো কিন্তু হচ্ছে খুবই ভালনারেবল, খুবই খুবই রিস্কি আমাদের জন্য, অ্যান্ড প্রোটেক্ট করা অনেক রিস্কি, এই জায়গা অপারেট করা অনেক রিস্কি। প্লাস নেটিভ বলতে মানে বাঙালিরা খুব কমই থাকে এখানে, তো ইউনো পাহাড়ি জনগণকে আসলে ভুল বোঝানো অনেক সোজা, তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া আসলে অনেক সোজা অনেকের জন্য। রক্তাক্ত যুদ্ধ করছে এই জনপদে, যুদ্ধ থামছে কিন্তু ছাইচাপা তুষের মতো এক আগুন ধিকে ধিকে জ্বলতেছে। পাহাড় আর সমতলের জনগোষ্ঠীর মধ্যে সন্দেহ আর অবিশ্বাসের বাতাস লঘু হইয়া যায় না। আমি মাঝে মাঝে ভাবি, যারা রাষ্ট্র চালায় তারা কি আদৌ সমস্যাগুলো নিয়ে ভাবেন? কিভাবে এটা সমাধান করা যায় এটা নিয়ে ভাবেন? ভাবলে আমার কাছেও পার্সোনালি মনে হয় না যে এতদিন কেউ ভাবছে এগুলা নিয়ে। খুবই মানে একটু আমার কথা হচ্ছে যে সবাইকে একটু ধৈর্যশীল হইতে হবে, সবাইকে একটু কাম ডাউন হইতে হবে। আমরা যে ধরেন উপজাতিরা আমাদের উপর আক্রমণ করছে, ধরেন আমরাও তাদের উপর আক্রমণ করবো, ব্যাপারটা আসলে একটু অন্যরকম। আমরা সেটা করতে পারি না, কারণ আমাদেরই লস হয় আসলে ব্যাপারগুলো। আমাদেরকে একটু বুঝে শুনে সবকিছু বিবেচনা করে তারপর আমাদের কোনো অ্যাকশন নিতে হবে। কিন্তু অনেকেই তো আছে যে ঝাঁপাই পড়ে, যেটা মোটেও উচিত না। এবং যারা আসলে আমরা ঝাঁপাই পড়লে হয় কি, যে কিছু কিছু উপজাতি যারা তো অবভিয়াসলি তারা উগ্রবাদী আমি বলতে পারি, কিন্তু অনেকেই আছে ভালো। কিন্তু আমরা যখন সবার উপরে ঝাঁপাই পড়ি তখন ওই মানে যারা ভালো তাদেরও মনের মধ্যে একটা কাজ করে যে আমাদের উপর কেন আক্রমণ করতেছে, এরকম একটা মাইন্ডসেট থাকে তাদের। তো মাইন্ডসেট তৈরি হয় অ্যাকচুয়ালি। তো আই গেস যে এটা একটা বড় প্রবলেম আমাদেরকে, যেহেতু আমরা সংখ্যাগরিষ্ঠ, আমাদের দায়িত্বটা আরো বেশি, এ হচ্ছে কথা। কারণ আমরা যতদিন না স্টেপ মানে নিয়ে আমরা এই অঞ্চলের ডিসপিউটগুলা ঠিক না করবো, ততদিন পর্যন্ত এই অঞ্চলের ডিসপিউটগুলো ঠিক হবে না, এই হচ্ছে কথা। যাই হোক, আন্তরিকভাবে চেষ্টা করলে তো এই সমস্যা একেবারে দূর না হোক, অনেকটা তো সহনীয় করে ফেলা যায়। রাষ্ট্র সবসময় অপদার্থরা চালায়, তাই কখনো আমরা ভাবতেই পারি না সমস্যাকে দূর করতে হলে কি কি কাজ করতে হবে, কিভাবে সৃজনশীল ভাবে সমস্যার সমাধান করতে হবে। আজ আমি পার্বত্য চট্টগ্রাম ইস্যু নিয়ে আলাপ করব। আমার আলাপে সব দেখি পিনাকিদা কি বলে পার্বত্য চট্টগ্রাম নিয়ে, ওনার কি ধ্যান ধারণা, উনি কিভাবে এটা ঠিক করবেন। সমস্যার সমাধান থাকবে না, তবে অন্তত একটা বড় সমস্যার সমাধানের বিষয়ে আলাপ করব। আশা করি বাংলাদেশের আপামর জনসাধারণ, সমতল এবং পাহাড়ের জনগণ আমার এই আলাপটাকে গ্রহণ করবেন। আসেন আল্লাহর নামে শুরু। আসলে একটা জিনিস যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে, আমার কিন্তু পিনাকিদার কথাবার্তা প্রায় সময় ভাল লাগে না, কিন্তু এই ভিডিওটা কেন দেখতেছি, কারণ আমি কিন্তু প্রায় সময় ওনার ভিডিও দেখি। আমি যতটা ক্রিটিক, এর থেকে বেশি আমি ওনার ভিডিও দেখি। কেন দেখি? কারণ অনেক অনেক ভিডিওতে আমি দেখছি যে উনি অনেক ভালো ভালো কথা বলছে, খুবই ভালো কথা বলছে। যেমন স্বাস্থ্য নিয়ে একটা ভিডিও করছিল, খুবই ভালো, মানে মাইন্ড ব্লোয়িং একটা কথা বলছে উনি, মাইন্ড ব্লোয়িং কিছু সলিউশন দিছে। এখন এই কারণে দেখা লাগে যে যতই আমার হয়তো উনার মতাদর্শের সাথে অনেকের মতাদর্শ মিল নাও থাকতে পারে, কিন্তু তাই বলে একজনের উপদেশ, একজনের আপনার কি বলে
যে যে কি বলে আরে সলিউশন যেটা দেয় ওইটাকে মানে ছুঁড়ে ফেলে দেওয়া আসলে কখনোই যুক্তিযুক্ত না আমার কাছে পার্সোনালি মনে হয়, যেটা যে সবার কথা শোনা উচিত। যাই হোক, এখন আলাপ হইতেছে আদিবাসী না উপজাতি এই বিষয় নিয়ে। আমি আলাপে এখনই ঢুকবো না, একটু টাচ করব আমার এপিসোডের একদম শেষ দিকে। আমার মতে সমস্যার মূলটা এই জায়গায় না, মূলটা মূলত দুইটা জায়গায়, একটা স্থানীয় আর একটা আন্তর্জাতিক। আন্তর্জাতিক বিষয়টা আমি প্রথমে আলোচনা করব, কারণ পার্বত্য চট্টগ্রাম নিয়ে আলাপ করার সময় সেই আন্তর্জাতিক প্রবলেমটা, সমস্যাটা, যেখানে ভারত একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, সেটারে মাথা। আচ্ছা, তো পিনাকি দ্বারা একটা সবসময় একটা থাকে, টেন্ডেন্সি থাকে যে সবকিছুর সাথে ভারতকে যুক্ত করে ফেলা। তারপরেও দেখি যে উনি কিভাবে এটার সাথে যুক্ত করেছেন, অথবা যদি আসলেই ঠিক হয় তাহলে তো অবশ্যই ভালো রাখলে আমাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে এবং সমাধানের পথটা ভাবতেও সুবিধা হবে। আসেন এই দুইটা বিষয় কি কি। এটা শুধু একটা প্রশ্নবোধক দিয়ে দিছে, ওই লেখাগুলো কেন লেখে না এই জন্য। ভারত মনে করতো যে পার্বত্য চট্টগ্রামে নাগা এবং মিজো বিদ্রোহীরা লুকায় আছে এবং তাদেরকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই সাহায্য করে। তো এইটার পাল্টা কর্মসূচি নেয় ইন্ডিয়া, যে পূর্ব পাকিস্তানকে দেশটার রাজনৈতিক মূল অংশ থেকে বিচ্ছিন্ন করবে। তো ভারত এইটার উল্টা কর্মসূচি নেয় যে পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তানকে বিচ্ছিন্ন করবে, এবং এই কর্মসূচি নিয়ে আগায় যেতে থাকে। এবং এইটা নিয়ে আগায় যাওয়ার জন্য তাদের গোয়েন্দা মানে রকে সবুজ সংকেত দেয় ভারতীয় নীতি নির্ধারকেরা। অনেক পরে ভারতের গোয়েন্দা সংস্থা র, তার কর্মকর্তা বি রমন এই সম্পর্কে বলছেন যে এই যে পূর্ব পাকিস্তান থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলে আইএসআই চালানো কার্যক্রমের অবসান ঘটাইতে ইন্দিরা গান্ধী পূর্ব পাকিস্তানের বাংলা ভাষীদেরকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়া এবং বাংলাদেশ নামে একটা পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে সহায়তা করতে হবে এই সিদ্ধান্ত নেয়। এটা বি রমনের বইয়ে লেখা আছে। তো ভারতীয় তরফ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সংশ্লিষ্টতার একটা বড় উপাদান ছিল একটা বিশেষ বাহিনীকে পার্বত্য চট্টগ্রাম দিয়ে অপারেশনে পাঠানো। এই বিশেষ বাহিনীর নাম ছিল স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স। জেনারেল উবান ছিল এই ফোর্সের প্রথম ইন্সপেক্টর জেনারেল। 1962 সালের শেষ দিকে এই ফোর্সটা গড়ে উঠছিল। 71 সালে এই জেনারেল উবানি ছিলেন মুজিব বাহিনীর প্রশিক্ষক। থাকতে পারে। মুজিব বাহিনী কি জানেন তো? ছাত্রলীগ, যুবলীগ আর আওয়ামী লীগের যৌথ গেরিলা বাহিনী। এরা কিন্তু যুদ্ধ করেনি, আর আজকে তারা মুক্তিযুদ্ধের সিপাহসালার হয়ে গেছে। শুধু তাই না, উবান ছিল রক্ষী বাহিনীরও প্রশিক্ষক। তাইলে বুঝতে পারতেছেন তো যে ইন্ডিয়ার প্ল্যানটা কি এবং কিভাবে সে প্ল্যান গুলো সাজাচ্ছে তার আশেপাশে। এই যে স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের এটার ব্যাপারে আমি এক্স্যাক্টলি শিওর না, যে লেট মি চেক স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স যদি চেক করি। ফ্যান্টমস অফ চিটাং যদিও অনেক আগের, 1962 সালের। আচ্ছা, যাই হোক। জেনারেল উবানি ছিলেন মুজিব বাহিনীর প্রশিক্ষক। মুজিব বাহিনী ছিল রক্ষী বাহিনীরও প্রশিক্ষক। তাইলে বুঝতে পারতেছেন তো যে ইন্ডিয়ার প্ল্যানটা কি এবং কিভাবে সে প্ল্যান গুলো সাজাচ্ছে তার আশেপাশে। এবং পার্বত্য চট্টগ্রামে যখন 71-এ চূড়ান্ত অপারেশন হয়েছিল, তখন মুজিব বাহিনী না, স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স নামে ওই আনকনভেনশনাল বাহিনীকেও ভারতীয়রা পার্বত্য চট্টগ্রাম দিয়ে বাংলাদেশে ঢুকায় দেয়। এবং এই স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স অনেক দিন থাকে, এমনকি 1975 পর্যন্ত থাকে পার্বত্য চট্টগ্রামে। তো এই ফোর্সের দায়িত্ব কি ছিল? যে পার্বত্য চট্টগ্রামে যে ভারত নিয়ন্ত্রিত মিজোরাম এবং নাগাল্যান্ডের স্বাধীনতা সংগ্রামী আছে তাদেরকে খুঁজে বের করে এবং নিশ্চিহ্ন করা। এখানেই শেষ না। তো এখানে বেসিক্যালি বলতেছে যে যারা হচ্ছে যে নাগাল্যান্ড আর মিজোরাম থেকে যারা বিচ্ছিন্নতাবাদী ছিল, যারা নাগাল্যান্ড এবং মিজোরামকে আলাদা করতে চাইতো, তারা বাংলাদেশের এখানে লুকায় আছে। এই কারণে তারা তাদের ফ্রন্টিয়ার ফোর্স বাংলাদেশে ঢুকে মিশন চালাইতো। এই স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের সাথে মুজিব বাহিনী পার্বত্য চট্টগ্রাম দিয়ে যখন অভিযান শুরু করে, এটা নভেম্বরের শেষ দিকে। এরা ত্রিপুরা রাজ্য থেকে পার্বত্য চট্টগ্রামের পানছড়িতে প্রবেশ করে নভেম্বরের শেষে। একদল চাকমা তাদেরকে অভ্যর্থনা জানাইতে যায়, মনে করছে তাদের মুক্ত করতে আসছে। এদের জন্য একটা খাসিও নিয়ে গেছিল বেচারারা। আহারে,
মুজিব বাহিনী ও স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স এই সদস্যদের খাসিটা নিছে, কিন্তু অভ্যর্থনাকারী সবাইকে হত্যা করছিল। I don't know, এই তথ্যের আমার কাছে একটু ইয়া লাগে যে অনেক সময় ওনাদের কথা বিশ্বাস করা, যেহেতু কোনো প্রমাণ সহ দেয় নাই, এই কারণে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে হয়তো ওনারা কিছু স্পেকুলেশন করতেছে কিংবা অন্য কোনো কিছু। আদারওয়াইজ ঠিকই আছে, অনেক কিছু স্পেকুলেশন করে, যেমন প্রমাণ দেয় ঠিক আছে, কিন্তু ধরেন প্রমাণ দিল এর, কিন্তু বিসি নিয়ে কথা বলে শুরু করে দিল, এ হচ্ছে কথা, যে এ তো সঠিক বলছি তাহলে বিসিও সঠিক হবে। আমি বলতেছি না উনি মিথ্যা কথা বলতেছে অথবা অন্য কোনো কিছু, জাস্ট বললাম আর কি যে ওইগুলা প্রমাণ দিলে আরো ভালো হইতো। যাই হোক, তারপর তারা পানছড়ির পাহাড় গ্রামগুলোতে হামলা শুরু করে, বাড়িঘর লুটপাট করে, আগুন লাগাই দেয়, সামনে যাকে পায় তাকেই হত্যা করে এবং মেয়েদেরকে ধর্ষণ করে। এই যে একটা কথা, এই জন্য বললাম আর কি যে আমার কোনো স্পেশাল মানে প্রেম নাই এই ফ্রন্টিয়ার ফোর্সের জন্য, অথবা কি যে বলে মুজিব বাহিনীদের জন্য স্পেশাল কোনো প্রেম নাই, কিন্তু তারপরেও এটা হচ্ছে যে একটা যেহেতু একটা ইনফরমেশন ভিডিও বানাচ্ছে, হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ দেখতেছে, হাজার হাজার তো ভুল বললাম, লাখ লাখ মানুষ দেখতেছে, তো তাদের একটা উনার আর কি ওনার প্রমাণ দেওয়া জরুরি। উনি যে কথাগুলো বলতেছে, হতে পারে যে হত্যা করেছে, কিন্তু এই যে ধর্ষণের কথা অ্যাড করে দিল, এই একটা কথা জাস্ট একটু মিসম্যাচ হলেই প্রবলেম আর কি, যে অনেক মানুষ অনেক ভুল বুঝতে পারে। যাই হোক, তাদের হামলায় পানছড়িতে ওই দিনই নিহত হয়েছিল 32 জন নিরীহ পাহাড়ি। তারপর তারা পানছড়ি থেকে খাগড়াছড়ির দিকে রওনা হয় এবং যাওয়ার পথে 176টা বাড়িঘর জ্বালায় দেয়। 14 ডিসেম্বরেও তারা 22 জনকে হত্যা করে। এই ছিল আওয়ামী লীগের মুজিব বাহিনীর মুক্তিযুদ্ধ, এটাই তাদের কন্ট্রিবিউশন। বাংলাদেশ থেকে ভারতীয় সামরিক বাহিনী চলে যাওয়ার সময় তাদের সেনাবাহিনীর এই স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সকে রেখে দেওয়া হয় কক্সবাজারে। 72 সালের জুলাই পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে অপারেশন চালায়, তারপরে তারা প্রত্যাবর্তন করে। কিন্তু সবাই যে চলে গেছিল তা কিন্তু না, কারণ মুজিব যেদিন জয় বাংলা হয় না 1975-এ, ওই সময় পার্বত্য চট্টগ্রামে অপারেশন চালানো একটা ভারতীয় হেলিকপ্টার বিধ্বস্ত হয়। রেকর্ড রে ভাই, মুজিব মূলত পার্বত্য চট্টগ্রামকে ভারতের হাতে তুলে দিছিল। আমি আর সেই ইতিহাসে গেলাম না, কিন্তু অপারেশন চালায়, তারপরে তারা প্রত্যাবর্তন করে। কিন্তু সবাই যে চলে গেছিল তা কিন্তু না, কারণ মুজিব যেদিন জয় বাংলা হয় না 1975-এ, ওই সময় পার্বত্য চট্টগ্রামে অপারেশন চালানো একটা ভারতীয় হেলিকপ্টার বিধ্বস্ত হয়। হতে পারে, রেকর্ড রে ভাই, মুজিব মূলত পার্বত্য চট্টগ্রামকে ভারতের হাতে তুলে দিছিল। আমি এই একটা কথা, আই ডোন্ট নো উনি কেন এই কথা বলছে, ওইটা এনাফ এভিডেন্স আছে কিনা। এই কথা যে উনি বলছে যে বলে দিলে তো আর হয় না, তাই না, এ হচ্ছে কথা আর কি। সেই ইতিহাসে গেলাম না, কিন্তু এখন পার্বত্য চট্টগ্রাম নিয়ে ইন্ডিয়ার পরিকল্পনাটা কি? আচ্ছা, এখন বর্তমান পরিস্থিতি আসছে। আসলে আগের কথা আমরা তো তেমন বেশি জানি না, আমাদের কিছুর উপরে সাবস্টেন্স অনেক কিছু নিতে হয়, যেটা আসলে আমরা কতটুকু বিশ্বাস করতে পারবো সেটার ব্যাপারে আমরা শিওর না। তো এখন বর্তমান নিয়ে যেহেতু উনি কথা বলবেন, সেটা একটু আমাদের জন্য সহজ হবে বোঝার। ইন্ডিয়ার একটা দুর্বল জায়গা আছে চিকেন নেক, তাই না? আপনারা জানেন, যেটা দখল নিতে পারলে 7 সিস্টার জয় বাংলা হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। ইন্ডিয়া সেটা নিয়ে সবসময় একটা প্যারার মধ্যে থাকে। আমাদেরও একটা উইক জায়গা আছে, সেটা হইতেছে ফেনী, যা আমাদের বাংলাদেশ মূল ভূখণ্ডের সাথে পার্বত্য চট্টগ্রামকে যুক্ত করছে। ওই জায়গা দিয়া ফেনী যদি বাংলাদেশের ফেনী যদি নোয়াখালীর সাথে অ্যাড হয়ে যেত, তাহলে কিন্তু আমরা আরো শক্তিশালী হইতাম। ফেনীবাসী বাইরে দেখা উচিত। পার্বত্য চট্টগ্রামকে যদি আলাদা করে দিতে পারে ইন্ডিয়া, তাইলে চিকেন নেক নিয়ে তার না ভাবলেও চলবে, মুফতে একটা সমুদ্র বন্দর পাওয়া যাবে। এটাই মূলত বলতে গেলে ভারতের ওয়ান অফ দ্য গ্রেট থ্রেটস এই চিকেন নেকটা। তারা যেহেতু ওই পাশে আছে আপনার চায়না আছে, তারপরে মায়ানমার আছে, যেটা আসলে কোন পক্ষে সেটা বোঝা যায় না, অবভিয়াসলি চাইনিজপন্থী, তারা চায়নাপন্থী, অ্যান্ড কোনো সমুদ্র সীমা নাই। এটা মানে তাদেরকে এটা অনেককে দেখছি, যতই হচ্ছে যে ওই বলে না যে আমি অনেক শক্তিশালী এটা সেটা, কিন্তু সেই শক্তিশালী যে
সবাই কিন্তু এটা নিয়ে, ভারতের সবাই কিন্তু এটা নিয়ে একটাই আছে, এটা নিয়ে কোনো ডিফেন্ড করতে পারে না যে এটা নিয়ে কি করব। এখন তো বাংলাদেশের ইয়াতে তো বলছে, সরি আপনার বিভিন্ন নিউজ মিডিয়াতে ইন্ডিয়ার বলছে যে এটা দখল করে, চিকেন নেকটা দখল করে ফেললে বাংলাদেশের ইন্ডিয়ার জন্য খুব ভালো হবে। চিকেন বলতে বাংলাদেশের এই অঞ্চলটা দখল করে ফেলে, যেটা সত্যি কথাই বলতেছে উনি, যে দখল করতে চায় অ্যাকচুয়ালি। এখন কতটা আসলে হবে ওদের জন্য, এটা দখল করতে গিয়ে আবার যদি পাকিস্তান এবং চায়না যদি অ্যাটাক করে ফেলে তাহলে কিন্তু তাদের জন্য আরো বড় সমস্যা। পার্বত্য চট্টগ্রামের সবসময় বিচ্ছিন্নতাবাদীদেরকে অকাতরে সাপোর্ট দেয়, শান্তি বাহিনীকে সাপোর্ট দিচ্ছে, কুকিজিনদের সাপোর্ট দেয়। তারা জানে পার্বত্য চট্টগ্রাম যদি বিচ্ছিন্ন হয়, আলাদা রাষ্ট্র হয়ও, তাইলে এই ল্যান্ড লক একটা অতি অল্প জনগোষ্ঠীর ভূখণ্ডের ইন্ডিয়ার উপরে সর্বাংশে নির্ভর করা ছাড়া আর উপায় নাই। যদি দেখেন এখন বাংলাদেশি যে ইয়েটা আছে সেটা হইতেছে যে আপনার বাংলাদেশ এমনিও তুলনামূলকভাবে স্ট্রংই আছে, এমন না যে ফেলে দেওয়ার মতো। কিন্তু যদি ওইখানে আলাদা বিচ্ছিন্নতাবাদীরা, পার্বত্য চট্টগ্রামে যদি আলাদা বিচ্ছিন্নতাবাদীরা যদি দখল করে ফেলে, তাহলে তাদের অ্যাকচুয়ালি ইন্ডিয়ার সাপোর্টেই থাকতে হবে তাদের। ইন্ডিয়া বলবো ওকে ফাইন, আমরা তোমাদেরকে কোনো ডিস্টার্ব করবো না, তোমরা যা ইচ্ছা তা করো, আমাদেরকে শুধু ওই রুটটা দিয়ে দাও যে আমরা তোমাদের এই রুটটা ব্যবহার করতে পারবো, অথবা তোমরা সবকিছু নিয়ে যাও, আমাদেরকে শুধু এই চট্টগ্রামের লাস্ট অংশটা দিয়ে দাও, তাহলেই হবে। তাহলে আমরা খুব ভালোভাবে এখান দিয়ে যাতায়াত করতে পারবো, এই হচ্ছে কথা। এখন এখানে যে প্রবলেমটা সেটা হচ্ছে যে বাংলাদেশ যদি ওই অঞ্চলে, অর্থাৎ আমাদের পার্বত্য অঞ্চলে থাকে, বাংলাদেশের আন্ডারে যদি থাকে, তাহলে ইন্ডিয়া সরাসরি কোনো যে করতে পারবে না, ডিল করতে পারবে না। যেমন তারা বলতে পারবে না পার্বত্য চট্টগ্রামে আমাদেরকে একটা, আগের কথা জানি না, আমলের কথা জানি না, কিন্তু পরবর্তীতে বলতে পারবে না যে আমাদেরকে পার্বত্য চট্টগ্রামে অ্যাক্সেস দাও। কারণ যখন এটা বলবে তখন আমরা আবার অন্য দিক দিয়ে আমাদের সুবিধাটা চাবো। আমরা বলবো যে আমাদেরকে তিস্তা চুক্তি করো, অথবা আপনার কি বলে এটাকে ফারাক্কা চুক্তিটা করো, এরকম একটা দিব। কিন্তু ওদের কিন্তু তেমন চাওয়ার কিছু থাকবে না, এই হচ্ছে কথা। ওদের শুধু তখন কুকিজিন যদি দখল করে ফেলে, অথবা বিচ্ছিন্নতাবাদীরা যদি দখল করে ফেলে, তখন তাদের একটাই থাকবে যে ওকে উই ওয়ান্ট নট ট্রাভেল, আমাদের ইন্ডিয়া থেকে কোনো ট্রাভেল যেন না হয় আমাদের এই আশা। তো তখন তারা অবশ্যই সেটার জন্য ট্রাভেল না, অথবা ইন্ডিয়া সাপোর্টও, অক্সিলারি সাপোর্টও দিতে পারে। তো সেটার জন্য তারা একটু খালি ল্যান্ড যদি স্যাক্রিফাইস করে তাদের কোনো সমস্যা নেই। কিন্তু বাংলাদেশে যদি এটা ডিল করতে যায়, বাংলাদেশ বলবে যে আমাদেরকে তিস্তা কিংবা ফারাক্কা চুক্তি করো। তো এই জন্য ইন্ডিয়া একটা প্রবলেমে আছে, ইন্ডিয়া এটাও করতে চায় না, ওইটাও করতে চায় না, এ হচ্ছে কথা। সব জায়গাতেই দাদাগিরি। আর ওই অংশটা ইন্ডিয়া খায়া ফেলতে কোনো সমস্যা হবে না তখন। হ্যাঁ, অবভিয়াসলি ইন্ডিয়া চাইলেই তখন, যদি নাও হয়, কারণ ওদের সাথে বনাবনি না হইলেও, ইন্ডিয়া তখন অবভিয়াসলি এটা ইজিলি করতে পারে, অ্যানেক্স করতে পারবে পুরোটাই। তবে আমরা এই সমস্যার কথা কম বেশি সবাই জানি। যে দ্বিতীয় যে সমস্যা, যেটার কথা আমরা একেবারেই জানি না, আলাপ করি না, সেই সমস্যাটা কি, আসেন সেটা নিয়ে আলাপ। এটা খুবই জটিল এবং কম আলোচিত সমস্যা। এই প্রসঙ্গে আমি আর একটা আলোচনা করে নি, আপনাদের বুঝতে সুবিধা হবে। হংকং আর চায়না মেন, এই দুইটা ভূখণ্ড কিন্তু একই দেশের হইলে সিস্টেম আলাদা। ম্যাকাও আছে, অর্থনৈতিক সিস্টেম আলাদা। হংকং অশান্ত না? আপনি একই দেশের দুইটা সিস্টেম করলে সেটা অশান্তির একটা বীজ হয়ে থাকে। অশান্ত আমি বলবো না। হংকং এর হচ্ছে যে ব্রিটিশদের আন্ডারে ছিল, তো অনেক সুবিধাও আছে হংকং এর মধ্যে। চায়নার মধ্যে সকল, আই গেস মোস্ট অফ দ্য মিডিয়া হংকং এ অবস্থিত। প্রেস ফ্রিডম আপনার হংকং এ বেশি, তারপর ফ্রিডম অফ স্পিচও হংকং এ বেশি। তো অসুবিধা বলতে পারেন যে চায়নার জন্য অসুবিধা, যে ওদের এখন আবার চায়না যদি অ্যানেক্স করতে চায় সেটাও সমস্যা, কারণ হংকং এর মানুষ স্বাধীনতা সুখ পাই গেছে, এই হচ্ছে কথা। বিদেশি ইনভেস্টমেন্ট আসে, এটা আসে, সেটা অনেক কিছু, মানে অনেক কোম্পানি হংকং এ আছে। সবাই কিন্তু যখন আপনার আপনার কি বলে
হংকং মেবি 2046 or সামথিং লাইক দিস, এরকম টাইমে মেবি চায়নার আন্ডারে পুরোপুরি চলে যাবে ট্রিটি অনুযায়ী। আরও 100 বছর নাকি 20 বছর বাড়াইছে। তো সেটা হয়ে গেলে অনেক কোম্পানি যারা হংকংয়ে অবস্থিত ছিল তারা অ্যাকচুয়ালি রিলোকেট করতে চায়। যেমন সে রিলোকেশনের জন্য তারা সিঙ্গাপুর বেছে নিয়েছে, এই একটা কথা তাদের ইয়ার জন্য। তো এবং আমরাও যদি ওগুলো সুযোগ নিতে পারি বাংলাদেশ কিন্তু সেটা কিন্তু অনেক ভালো। বাংলাদেশের স্ট্র্যাটেজিক পজিশন কিন্তু বে অফ বেঙ্গল অনেক ভালো একটা পজিশনে আছে, আমরা দেখি করতে পারি যদি খুব ভালোভাবে ম্যানেজ করা না যায়। কারণ দেশ বা রাষ্ট্র একটা শরীরের মতো, এটা একটা রাজনৈতিক অর্থনৈতিক সংহতির দরকার পড়ে। ইকোনমিক সিস্টেম আলাদা হইলে রাজনৈতিক সংহতি রক্ষা করে দূর হয়ে যায়। কেন? মার্কস বলছেন যে রাজনীতি হচ্ছে অর্থনীতির একটা ঘনীভূত রূপ। অর্থনীতি যেমন সেটাই রাজনীতি হয়ে দেখা দেয়। কথাটা খুবই সত্য কথা। একটা দেশের ইকোনমি যেমন তার রাজনীতিটাও তেমন। হ্যাঁ, এটা কাইন্ড অফ ট্রু বলতে পারেন। যেসব দেশে আসলে আমরা যদি হিসাব না করি, ইকোনমিক ইকুয়ালিটির হিসাব করি যে প্রতিটা মানুষের কাছে কিরকম পরিমাণ অর্থ আছে, সেসব দেশে চুরি চামার এগুলো কম থাকে। অর্থাৎ যে স্বয়ংসম্পূর্ণ, যে হচ্ছে যে প্রপার কামাইতে পারে, সে কেন চুরি করবে, সে কেন ঘুষ খাবে, এ হচ্ছে কথা। তো রাজনীতিকরা ওইভাবে স্কেল আপ হয়ে যায়। এমনকি আমেরিকার কথা আমি বলতেছি না, আমেরিকাতেও কিন্তু ইকোনমিক একটা ইয়ে আছে যে পুয়ার আছে, ইয়ে আছে। কিন্তু অনেক কান্ট্রি যেমন ফিনল্যান্ড, তারপরে হচ্ছে যে ইউরোপের অনেক কান্ট্রি, ডেনমার্ক, সুইডেন, এগুলোতে কিন্তু তারপরেও অনেক চুরি জামারে অনেক কম, এ হচ্ছে কথা। কারণ ওইসব দেশে যে ইনইকুয়ালিটি, ইকোনমিক ইনইকুয়ালিটিটা অনেক কম। পরে আবার বিস্তারিত আলাপ করা যেতে পারে, কিন্তু আপাতত আজকের আলাপের জন্য এইটুকু জানলেই চলবে। পার্বত্য চট্টগ্রামের ইকোনমি কি আলাদা? আই ডোন্ট থিঙ্ক সো, কিন্তু আবার হইতেও পারে। বাট ইকোনমি পুরোপুরি আলাদা না। তারা যদি আলাদা হয়েও থাকে অথবা তারা কি চাষ করে জানি না, কিন্তু পুরোপুরি আলাদা না, দ্যাটস ফর শিওর। দেখি উনি কি বলে। হ্যাঁ, আলাদা। ওদের ইকোনমি ভূমি নির্ভর। ওদের বর্তমান ভূমির মালিকানা ব্যবস্থা খুবই জটিল এবং বহুমুখী একটা কাঠামোর উপর প্রতিষ্ঠিত। এটা সত্যি কথা। তা ঐতিহাসিক, সামাজিক, সাংস্কৃতিক এবং প্রশাসনিক অনেকগুলো কারণের মিশ্রণ, তিনটা স্তরে এদের। মেন কথা হচ্ছে যে প্রবলেমটা তাদের ভূমি নিয়ে, সেটা হচ্ছে যে আপনার ওদের ভূমি কিন্তু কখনো রেজিস্টার করা থাকে না তাদের ভূমিগুলো। এই যে তাদের ভূমিগুলো সবসময় এমন থাকে যে আমার দাদার দাদা এখানে বসত বাড়ি করছে, এখানে চাষ করছে, আমার দাদা এখানে চাষ করছে, আমার বাবা এখানে চাষ করছে, এখানে বসত বাড়ি করছে, সেই হিসাবে আমিও ওইখানে বসত বাড়ি করতেছি, চাষ করতেছি, এ হচ্ছে কথা। এইভাবেই তারা মানে ইনহেরিটেন্সের মাধ্যমে এটা ইয়া করে, কিন্তু লিগালি কোনো কিছু নাই। এই কারণে অনেক প্রবলেমের সৃষ্টি হয়, অনেক কিছুর সৃষ্টি হয়। ভূমি ব্যবস্থাপনা 1 নাম্বার ঐতিহ্যবাহী ভূমি মালিকানা ব্যবস্থা, এটাই সবচেয়ে বড় ভূমি ব্যবস্থাপনা। আনুমানিক 50 থেকে 60% ভূমি এই ঐতিহ্যবাহী ব্যবস্থাপনার আওতায় পড়ে। কেমন সেটা? এইটা গোষ্ঠীভিত্তিক মালিকানা, কোনো ব্যক্তি মালিকানায় না। রাইট, গোষ্ঠীভিত্তিক একটা ইয়া হয়। পার্বত্য অঞ্চলের প্রধান জনগোষ্ঠী যেমন চাকমা, মারমা, ত্রিপুরা এবং অন্যান্য গোষ্ঠীগুলা তাদের নিজস্ব ঐতিহ্যবাহী ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ করে। এই ব্যবস্থায় জমির মালিকানা সাধারণত পরিবার বা গোষ্ঠীর মধ্যে থাকে। এটা একটা মৌখিক ঐতিহ্য, লেখাপড়া কিন্তু নাই, কোনো দলিল নাই। জমি ভোগ, দখল এবং ব্যবহার করার অধিকার আছে, কিন্তু সেটা আইনগতভাবে নথিভুক্ত না। জুম চাষ হয় না পাহাড়ে, এই জুম চাষের জন্য যে ভূমি, সেইটা কিন্তু এই ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতি। ওই যেটা বললাম আর কি, যে ঐতিহ্যবাহী বলতে ফ্যামিলি থেকে আসে, দাদা দাদা এখানে করছে, আমাদের এই গ্রুপ এখানে করে, আমার সাদারা এখানে করছে, এই ধরনের আর কি। এবং এই ভূমি মালিকানা, এখানে জমি ব্যক্তিগত মালিকানা না, বরং গোষ্ঠীগত মালিকানায় পরিচালিত হয়। 2 নাম্বার মালিকানা হচ্ছে সরকারি ভূমি মালিকানা। সরকার যেটাকে রিজার্ভ বন ঘোষণা করছে, এটা সরকারের মালিকানা। পার্বত্য চট্টগ্রামের একটা বড় অংশ আমরা জানি যে রিজার্ভ ফরেস্ট বা সংরক্ষিত বন হিসাবে ঘোষিত। এই ভূমি বন বিভাগ দিয়ে নিয়ন্ত্রিত এবং চাষাবাদ এবং বসতি স্থাপন এখানে নিষিদ্ধ। তবে আপনারা জানেন যে পার্বত্য চট্টগ্রামের অধিবাসীরা ঐতিহাসিকভাবে বনের মধ্যে চাষাবাদ করে এবং বসতি স্থাপন করে। অনেক ক্ষেত্রে দেখছি, যদিও আমার অনেক কম যাওয়া হয়েছে ওইদিকে, বিশেষ করে গভীর। আমি বান্দরবন গেছিলাম, কিন্তু এত বেশি গভীরে যাওয়া হয়নি, তাই অনেক কিছু জানি না। তবে যাওয়ার ইচ্ছা আছে অবভিয়াসলি। আই গেস আমরা সবাই বাংলাদেশি, এটাই আমাদের মানতে হবে। তারা যেন আমাদের কোনো হার্ম না করে, আমরা যেন তাদের কোনো হার্ম না করি, এই দিকটা আমাদের মেনটেন করে চলতে হবে।
তো সরকার যদি নিষিদ্ধ করে দেয় তাহলে তাদের ঐতিহাসিকভাবে চাষাবাদের পদ্ধতি ছিল সেটা নষ্ট হয়ে যায় না? এটা মাথার মধ্যে নাই। কিন্তু এটা একেবারে বন্ধ হয়নি। এই সংরক্ষিত বন এলাকায় অনেক বসতি আছে জনগণের, এবং ঐতিহ্যগতভাবে এই ভূমি তারা ব্যবহার করে। এইটাও একটা ভূমি বিরোধের অন্যতম কারণ। 3 নম্বর হচ্ছে সরকারি প্রকল্প, কাপ্তাই হ্রদ। কাপ্তাইটার কারণে অনেক অনেক অ্যাকচুয়ালি এইসব উপজাতিরা কিন্তু ডিসপ্লেস হয়ে গেছে। বাঁধ প্রকল্পের বেসিক্যালি এটা হচ্ছে যে বাঁধ বন্ধ করে দেওয়ার সাথে সাথে তো এখানে পানি যেহেতু নিচু আছে, পানিগুলো এইভাবে এভাবে করে উপরের দিকে উঠছে, জমে 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 জমে, অ্যান্ড সেটার কারণে আসলে যারা নিচু অঞ্চলে ছিল তাদের ওই জায়গায় নিচু অঞ্চলে যারা ছিল তাদের বাসস্থান চলে গেছে, তাদের ঘর বাড়ি, তাদের দাদা দাদার ঘর বাড়ি সবকিছু চলে গেছে। এই কারণে তাদের একটু আছে, ব্যাপক ভূমি অধিগ্রহণ করা হয়েছিল, যা স্থানীয় জনগণের ভূমি হারানোর অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা এই প্রসঙ্গে সমাধান পর্বে আলাপ করব। আনুমানিক 25 থেকে 30% ভূমি সংরক্ষিত বনাঞ্চলের অধীনে রয়েছে। আর আইনগতভাবে নথিভুক্ত মালিকানা, যেটা আমরা সমতলে দেখি আর কি, জমি রেজিস্ট্রির দলিল, এটা দেখি না, এইটা পর্সা টর্সা এগুলো দেখি না, পাকা দলিল। কিছু কিছু এলাকায় ব্যক্তি বা গোষ্ঠী তাদের জমির দলিল নথিভুক্ত করে ফেলছে, তবে এটা খুবই সীমিত। যেটা বললাম যে খুবই সীমিত আকারে হয়েছে। বেশিরভাগই ওইরকম মানে যে আমার গোষ্ঠী সবাই মানে চারদিকে সবাই জানে যে এটা আমার জমি, এটাই, আর অন্য কোনো কিছু না। এবং এইটা সবসময় সমস্যাযুক্ত, কারণ অনেক জমির মালিকানার বিষয়ে সরকারি রেকর্ড স্থানীয় ঐতিহ্যবাহী নিয়মের মধ্যে তো সংঘাত আছে, তাই না? এইটা ধরেন 10%-এর মতো। এই ভূমি ব্যবস্থাপনার মূল সমস্যাটা কি? সমস্যা হচ্ছে যে পার্বত্য জনগোষ্ঠী তাদের এই ঐতিহ্যগত নিয়মে জমি ভোগ দখল করলেও সরকারি আইনে তো স্বীকৃত না এটা। তারপর ধরেন উন্নয়ন প্রকল্প, যেমন কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্র, এবং সমতলে অনেক মানুষ আসছে পার্বত্য অঞ্চলে, ফলে স্থানীয় জনগণের জমি হারানোর ঘটনা ঘটছে। আবার আরেকটা জিনিস বললাম যে রিজার্ভ সংরক্ষিত বন এবং কৃষি জমি নিয়ে যে সংঘাত, ওইখানে তারা বসতি স্থাপন করে, ওখানে কৃষি কাজ করে। সমতলের অনেকে বলে যে আমরা কেন পার্বত্য চট্টগ্রামে গিয়ে জমি কিনতে পারবো না, ওরা তো এসে সমতলে জমি কিনতে পারবে। এটা অনেক কোয়েশ্চেন থাকে, দেখি পিনাকিদা এটার মধ্যে কি অ্যান্সার দেন। হ্যাঁ, সমস্যা বুঝছেন তো? আপনি কার কাছ থেকে জমি কিনবেন? দলিলই তো নাই। এটা একটা কথা যে জমি কিনতে পারার আসলে কার থেকে কিনবে? আপনি যে কিনবেন ওদের কাছে যদি একটা দলিল থাকে, আপনার দলিলে ওই দলিলে আপনার কাছে চলে আসবে, অথবা আপনি কিনতে পারবেন খুব সহজে। কিন্তু ওদের কাছে কোনো দলিলই নেই, কোনো জায়গার। তো আপনি যদি ওইখানে যাই বলেন আমি কিনে ফেলছি, তখন একটা সংঘাতের সৃষ্টি হবে। ও বলবে যে আমি তো বিক্রি করিনি। তারপরে যদি এমনও হয় যে কি বিক্রি করবে আপনি, এরপরে সরকার এসে আপনাকে উঠে দেবে, তো আপনার সিকিউরিটিটা নাই। সরকার বলবে যে তুমি এখানে জমি কিনছো, তোমার তো মানে দলিল নেই। কিন্তু উপজাতিরা হইলো, তারপরেও কিন্তু একটা থাকে যে আমরা উপজাতি, আমরা এইভাবেই চলি অর সামথিং। কিন্তু একটা বাঙালি যদি ওইখানে যাই করে, সরকার তো পুলিশ তো পিটবো দইরা, করবো যে তুই বেটা এখানে আইসোস বিনা দলিলে। যাই হোক, দলিল তো মুখে মুখে, মালিকানা তো ব্যক্তির না রে ভাই, মালিকানা সামাজিক, এবং প্রায় 60% জমির মালিকানা এরকম। তো এই বাস্তবতাটা তো বুঝতে হবে। এই সমস্যার সমাধান ওয়ান কান্ট্রি টু সিস্টেম ব্যবস্থা আমাদের চালাইতে হবে ততদিন পর্যন্ত, যতদিন না ব্যাপক সংখ্যাগরিষ্ঠ পাহাড়িরা এই সিস্টেম বদলানোর জন্য দাবি না করে। আমরা এই ব্যবস্থার জন্য হংকং এর অভিজ্ঞতা, স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ডের অভিজ্ঞতা কাজে লাগাতে পারি। এইটা করে ঐতিহ্যবাহী ভূমি ব্যবস্থাকে আইনি স্বীকৃতি দিতে পারি, এবং পুরো পার্বত্য চট্টগ্রামকে আমরা গ্রিন ইকোনমির আওতায় আনতে পারি। তাহলে আমাদের এই ওয়ান কান্ট্রি টু সিস্টেমটা ভালোভাবে বাস্তবায়ন করা যাবে। অর্থনৈতিক উন্নয়ন আর স্বাতন্ত্র্য 2 লক্ষ্যই অর্জিত হবে। পার্বত্য চট্টগ্রামে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন করলে, পাহাড়িদের আয় আর জীবনযাত্রার মান বাড়িলে বেশিরভাগ সমস্যার সমাধান হয়ে যাবে। আসলে এই গ্রিন ইকোনমিটা কি আর কিভাবে এটা ইমপ্লিমেন্ট করা যায় সেটা দেখি, বাস্তবায়ন করা যায়। গ্রিন ইকোনমি আই গেস পিনাকি তার উপরে রিজওয়ানা ম্যামের একটা বুদ্ধ ঢুকছে। যাই হোক, আমি এটাকে করতেছি না, তারপরে বলতেছি এই প্রথম পিনাকি তাকে শুনলাম যে গ্রিন ইকোনমি এর কথা বলতে। যাই হোক, উনি কি বুঝেছে দেখি। গ্রিন ইকোনমি হলে এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা যা পরিবেশকে রক্ষা করবে, টেকসই উন্নয়নকে প্রাধান্য দেবে, এবং এইটাই প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবস্থাপনা, পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার এবং সবুজ কর্মসংস্থান তৈরির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশ রক্ষার মধ্যে একটা ভারসাম্য আনবে। এবং আমরা পার্বত্য চট্টগ্রামকে যদি একটা সংরক্ষিত এলাকা বলে ঘোষণা দিয়ে গ্রিন ইকোনমির আওতায় নিয়ে আসি, তাহলে অনেকগুলো সুবিধা পাওয়া যাবে। স্বাতন্ত্র্য রক্ষা তো হবেই,
পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে। সুবিধাগুলো এক এক করে আলোচনা করি। যেমন ধরেন, প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ করা যাবে। সংরক্ষিত এলাকায় অরণ্য, বন্যপ্রাণী এবং জীব বৈচিত্র্য রক্ষার জন্য সঠিক ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব হবে এবং এর ফলে টেকসই একটা বন ব্যবস্থাপনা, যেটাকে সাস্টেনেবল বন ব্যবস্থাপনা বলা হয়, এবং পানি সংরক্ষণ, কার্বন নিঃসরণ হ্রাস করা যাবে এবং পরিবেশ বান্ধব কর্মসংস্থান তৈরি করা যাবে। কিভাবে? ধরেন, ইকো ট্যুরিজম, জৈব চাষাবাদ, প্রাকৃতিক পণ্য উৎপাদন এবং স্থানীয় কারুশিল্পের মাধ্যমে স্থানীয় জনগণের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা যাবে। পরিবেশ বান্ধব উদ্যোগ নেওয়া যেতে পারে, যেমন সৌরশক্তি প্রকল্প, জৈব প্লাস্টিক উৎপাদন প্রকল্প, এইগুলো তৈরি করা যেতে পারে। এবং যেহেতু আমরা এখানে কার্বন নিঃসরণ কমাবো, তাই আন্তর্জাতিক সহযোগিতা পাওয়া যাবে প্রত্যেকটা প্রকল্পে। আন্তর্জাতিক অনেক সহযোগিতা পাওয়া যাবে এটার মাধ্যমে। শুধু আন্তর্জাতিক সংস্থার সাহায্য, টাকা পয়সায় না, প্রযুক্তিগত সহায়তাও নেওয়া যাবে এবং পরিবেশ বান্ধব ট্যুরিজম গড়ে তোলা যায়। এখন যে ট্যুরিজম আছে এটা পরিবেশ বান্ধব না, এটা ঠিক আয়ের একটা গুরুত্বপূর্ণ উৎস হতে পারে। রাইট। আসলে কিন্তু এইসব জায়গাকে, পার্বত্য চট্টগ্রামে যেসব জায়গাকে আমরা যদি ঠিকমতো নারিশ করতে পারি, ঠিকমতো টেক কেয়ার করতে পারি, সেগুলো কিন্তু আমাদের পর্যটন অনেক বেশি বুস্ট আপ করবে। কারণ আমাদের বর্তমান, আমরা পর্যটন বলতে আমরা কক্সবাজার চিনি, সেন্ট মার্টিন চিনি। সেন্ট মার্টিন তো আচ্ছা ঠিক আছে, সেন্ট মার্টিনের কথা বাদ দিলাম, কিন্তু স্টিল সেন্ট মার্টিনে আমরা একটা মানে বিদেশিদের জন্য অথবা আপনার বাইরের দেশ থেকে কেউ আসবে, সেটার জন্য একটা স্মুথ যে একটা যাওয়ার ব্যবস্থা, সেটা স্টিল করতে পারি নাই আমরা। থাকার ব্যবস্থা স্টিলভাবে হয় না, তবুও আছে। কিন্তু পার্বত্য চট্টগ্রামে তো সেটা আরও খারাপ। কিন্তু সেটা যদি আমরা এনাফ প্রমোট করতে পারি বাইরের দেশে, অ্যান্ড আমি এটা দেখেছি যে অনেক অনেক বাইরের দেশের মানুষ অ্যাকচুয়ালি বাংলাদেশে আসতে চায়, বাংলাদেশের প্রকৃতি করতে চায়, অনুভব করতে চায়, উপভোগ করতে চায়। সেটা যদি এইভাবে আমরা ভালোভাবে ঠিকমতো প্রমোট করি, ঠিকভাবে সবকিছু করি, তাহলে অনেক অনেক বেশি আমরা ট্যুরিস্ট আরও বেশি পাবো। তারপর এই যে ইকো ট্যুরিজমের কথা যেটা উনি বললেন, সেটা হচ্ছে যে আমরা ধরেন ইন্টারন্যাশনাল হেল্প তো পাবোই, প্লাস ইন্টারন্যাশনাল হেল্প ওইটা যেমন হচ্ছে যে ধরেন ইউএন না সরি, যে আসলে নামটা ভুলে গেছে, আচ্ছা যাই হোক, এই ইউএন লেভেলের একটা যদি এরকম করে ইউনেস্কো টাইপের এরকম করে আমাদের এইগুলাতে সাহায্য করে, তাহলে ওরাও কিন্তু কাইন্ড অফ প্রমোটই করবে আমাদের এসব ট্যুরিস্ট স্পটকে। তো ওইগুলো প্রমোট করার মাধ্যমে বেসিক্যালি আমরা আমাদের ট্যুরিস্ট সংখ্যা অনেক বেশি বাড়বে। এ হচ্ছে কথা। করতে পারলে অনেক বেশি আমরা লাভবান হবো, এই হচ্ছে কথা আর কি। সিকিউরিটি যদি আমরা ওইভাবে মেনটেন করতে পারি, অনেক জায়গায় হয় কি আমরা সিকিউরিটি মেনটেন করতে পারি না, এ হচ্ছে কথা। আর সামাজিক উন্নয়ন জনসাধারণের, যেমন ধরেন স্থানীয় জনগণের শিক্ষা, স্বাস্থ্য এবং আর্থিক অবস্থার উন্নতির জন্য প্রকল্প নেওয়া যেতে পারে, যেটা তাদের জীবিকার বিকল্প উৎস হিসেবে কাজ করবে। যারা বনাঞ্চলে কাজ করতেছে, যারা বনাঞ্চলে আবাদ করতেছে বা বাসস্থান করতেছে, তাদের জন্য একটা বিকল্প একটা কর্মসংস্থানের উৎস আমাদের। এটা সুন্দর বলছে যে সামাজিক উন্নয়ন, স্থানীয় জনগণের শিক্ষা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা আমি পরবর্তীতে বলবো। একটু আমি এক জায়গায় লিখিনি, আদারওয়াইজ আমি ভুলে যাব। আমি লিখে নিচ্ছি, কারণ আদারওয়াইজ আমি পরবর্তীতে ভুলে যাব অনেক কথা। আচ্ছা যাই হোক, দেখি খুঁজে বের করতে হবে। এবং স্বাতন্ত্র্য রক্ষার জন্য এই প্রত্যেকটা প্রকল্পে স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। স্থানীয় জনগোষ্ঠীকে সিদ্ধান্ত গ্রহণ এবং ব্যবস্থাপনা অংশীদার করে ফেলতে হবে। তাদের ম্যানেজমেন্টে পার্টিসিপেশন ছাড়া আমরা কোনো কাজ করব না। তাদের সাংস্কৃতিক ঐতিহ্য, জীবনযাত্রাকে সম্মান জানায় উন্নয়ন পরিকল্পনা করতে হবে সবসময়। সংরক্ষিত এলাকাকে বিভিন্ন জোনে ভাগ করা যেতে পারে, যেমন ধরেন কোর জোন, যেটা সম্পূর্ণ সংরক্ষিত এলাকা, যেখানে মানুষের প্রবেশ সীমিত থাকবে। বাফার জোন, যে কিছু নিয়ন্ত্রিত কার্যক্রম, যেখানে ইকো ট্যুরিজমটা চালাবো। আমরা ইকো ট্যুরিজম সব জায়গায় চালাইতে দেবো না এবং এখানে গবেষণাও করবো। এবং সাস্টেনেবল ইউজ জোন, থার্ড জোন, যেটা যেখানে পরিবেশ বান্ধব চাষাবাদ, কারুশিল্প এবং অন্যান্য কার্যক্রম পরিচালনা করা যাবে। এবং একটা কঠোর আইন, পরিবেশ সুরক্ষা আইন লাগবে ওইখানে। সংরক্ষিত এলাকায় বৃক্ষ নিধন, শিকার এবং দূষণ কঠোরভাবে নিষিদ্ধ করতে হবে এবং আইন ভঙ্গ করলে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে। এবং আমরা পুরো
পুরো সিস্টেমটা ঠিক মতো চলতেছে কিনা, এটার জন্য প্রযুক্তির ব্যবহার করব, ড্রোন লাগাবো, স্যাটেলাইট ইমেজ ব্যবহার করব, যে সংরক্ষিত এলাকায় সার্বক্ষণিক আমরা নজরদারি করব যে কেউ আমাদের এই পরিবেশের ক্ষতি। সেটাই আমরা একটা স্যাটেলাইট পাঠাইছি, ওইটার আসলে কেমন কি ইউজ হয় আমি আপাতত দেখি নাই, বা কোথাও কাউকে বলতেও শুনি নাই যে এই ইউজগুলো হয়। আই গেস আকাশে ওয়ান কাইন্ড অফ ইউজ, কিন্তু তারপরও আমরা স্যাটেলাইট ইমেজিং ব্যবহার করে কিন্তু অনেক কিছু আমরা করতে পারি, অনেক 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 কিছু, যেটা আসলে মানে এখানে বলা পসিবলও না। অনেক কিছু করতে পারি, মানে আমার বলা পসিবল না বলতে মানে এত কিছু মাথায় আসতেছে যে কোনটা ছেড়ে কোনটা বলবো সেটা বুঝতেছি না। যে ধরেন আমাদের কোনো ঘূর্ণিঝড় আসছে, ঘূর্ণিঝড়ের অবস্থান, ঘূর্ণিঝড়ে এটা সেগুলো কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে খুবই খুবই ভালোভাবে বলা যাবে। তারপরে হচ্ছে যে আপনার ইয়ার ব্যাপার কি বলে, আপনার যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে সেটা করা যাবে। তারপরে হচ্ছে সমুদ্রের অবস্থান বা কিছু লোকেট করা, বা অনেক সময় আছে না যে অনেক কিছু লোকেট করা দরকার পড়ে, ওইগুলো লোকেট করা যাবে। কোনো জায়গায় যদি কোনো বিশৃঙ্খলা ঘটে সেটা হিসাব করা যাবে যে কি অবস্থান, সব কিছু করা যাবে। যে ওই প্রযুক্তি লাগবে আমাদের, আস্তে আস্তে ওগুলোর দিকে ফোকাস দিতে হবে। মেন কথা হচ্ছে এটা একটা রাষ্ট্র তো শুধু এগুলোর দিকে ফোকাস দেয় না। এই যে মানুষ যে এত এই ইউএস এর কথা বাদে, এগুলো তো পায়োনিয়ার, ইউএস রাশিয়া এগুলো তো পায়োনিয়ার। যেমন ইন্ডিয়ার কথা ধরেন, ইন্ডিয়া যেভাবে হচ্ছে যেগুলোর দিকে ফোকাস দিচ্ছে, মানে 2 দিন আগে দেখলাম মেবি স্পেসে তারা ল্যান্ড করছে কোথায় জানি, বেশি না 2 দিন আগে দেখলাম। তো এগুলোর দিকে ফোকাস দিচ্ছে, অবশ্যই কোনো কারণ আছে, তাই না? এই হচ্ছে কথা, করতেছে কিনা। এবং এই অঞ্চলে আমাদের একটা গবেষণা এবং ডকুমেন্টেশনের একটা শক্তিশালী সিস্টেম রাখে। যারা হচ্ছে যে আপনার ধরেন আমার কাছে একটা জিনিসই মনে হয় যে অনেক সময় দেখা যায় যে বাংলাদেশ ধরেন এটা কি বলে উদ্ভিদ গবেষণা কেন্দ্র, সেটা হচ্ছে যে মাশাআল্লাহ করে ধরেন ঢাকার আগারগাঁওতে দিয়ে রাখছে, কথার কথা। তো এটা হলো মানে কি, ঢাকার আগারগাঁওতে উল্টা মানে ঢাকা শহরে উল্টা গাছই পাওয়া যায় না, আর সেখানে দিয়ে রাখছে হচ্ছে যে এটা এগুলা দিবে হচ্ছে সুন্দরবন টাইপে অথবা বনাঞ্চল এরিয়া টাইপে, বান্দরবন টান্দরবন। তাহলে হয় কি, এগুলোর দিকে মানুষ ওইখানে বাসা বাড়া থাকবে, মানুষ ওইখানে থাকবে, এটা করবে, এবং কোথাও ওইখানের জীবনমান উন্নয়ন হবে আরো। আর আমি বলতেছি না ওইখানে গিয়ে আপনি গবেষণার কাজে দিয়ে আপনি জমি কিনে ফেলবেন। আচ্ছা, ওইটার ব্যাপারে আমি পরবর্তীতে বলবো, যদিও শুনি। তবে যে সংরক্ষিত এলাকায় জীব বৈচিত্র্য, সম্পদ এবং পরিবেশগত অবস্থা নিয়মিত এটা ঠিক থাকতেছে কিনা, এটা নিয়মিত গবেষণার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। আর আসেন কাপ্তাই লেক এলাকা। এই যে কাপ্তাই লেকটা করা হয়েছে, জানেন এখানে কত মেগাওয়াট বিদ্যুৎ হয়? 230 মেগাওয়াট মাত্র। এটা গোটা বাংলাদেশের চাহিদার মাত্র 5%। 230 ওয়াট আমি পড়ছিলাম। এই যে 5% বিদ্যুৎ, তার জন্য কত বড় সমস্যা আমরা তৈরি করছি। আমরা যদি ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের কথা চিন্তা করি, ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র 950 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে, তার মানে 4 গুণ এই কাপ্তাই লেকের চাইতে। তাইলে আমি এটা আসলে রাখবো কেন? এই কাপ্তাই বাঁধ ভেঙে দিয়ে আমরা জমি উদ্ধার করলে কি সমস্যা? না, আই ডোন্ট রিয়েলি এগ্রি উইথ দ্যাট। আমার কাছে 350 ওয়াট উৎপাদন, 370 উৎপাদন করলেও এটা আসলে ভাঙাটা আমার কাছে মনে হয় না একটা ভায়াবল ডিসিশন। কারণ এটা তৈরি হয়ে গেছে ফার্স্ট অফ অল, আর এমন না যে ওইটা তৈরি করলে একদম মানে সব উপজাতির হচ্ছে যে জায়গা হয়ে যাবে এমন কোনো কিছু। আমরা কিন্তু অন্যভাবে চাইলেও তাদেরকে জায়গা দিতে পারি, হচ্ছে কথা। তাদেরকে জায়গা দিতে পারি, তাদেরকে ইয়ে করতে পারি। তো ভাঙাটা অনেক পরের ব্যাপার, যে আমরা কোনোভাবে জায়গা পাইতেছি না, লাস্ট আমরা স্টেপ হিসেবে আমরা ভাঙতেছি, এই হচ্ছে কথা। তবে 350 ওয়াট হলেও সেটা আমাকে খেয়াল করতে হবে কোন দিকে। আমরা এই যে ঘোড়াশালের কথা উনি বললো, তো ঘোড়াশাল মেবি গ্যাস আর তেলে, যাই হোক, আই গেস গ্যাসে যত সম্ভব আমার কাছে মনে হচ্ছে। তো এখানে যে উনি কম্পেয়ারটা করলো, এই কম্পেয়ারটা একটু হলেও একটু ইললজিক্যাল। কেন ইললজিক্যাল? কারণ ঘোড়াশাল গ্যাসে তৈরি হচ্ছে, দ্যাটস নট রিনিউয়েবল, সেটা রিনিউয়েবল না। কিন্তু কাপ্তাই লেকে যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু রিনিউয়েবল। সো ওইটা কিন্তু একটা বড় একটা দিক, এটা আমাদেরকে চিন্তা করতে হবে যে এটা কিন্তু রিনিউয়েবল এনার্জি সোর্স, এই হচ্ছে কথা। এটা কিন্তু অনেক বড় একটা দিক। তো কম্পেয়ারেবল হবে না। অবশ্যই রিনিউয়েবল যেসব জিনিস আছে ওইগুলোতে অনেক বড় বড় প্রজেক্ট, কিন্তু খুবই কম বিদ্যুৎ তৈরি হয়, এটা আমরা সব জানে দেখবো। কিন্তু
কাপ্তাই লেকের মতো জায়গায় যদি আমরা তেল অথবা গ্যাস দিয়ে তৈরি করতাম তাহলে পুরো বাংলাদেশেও শুধু এটা লাগতো, আর অন্য কোনো কিছু লাগতো না। অথবা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করলেও শুধু একটাই লাগতো, আর কিছু লাগতো না। কিন্তু এখানে হচ্ছে যে রিনিউয়েবলের কারণে হচ্ছে যে এখানে অনেক ওয়াট কম, এই আর কি। তো রিনিউয়েবল এনার্জির সোর্স সামনে আমাদের নিয়ে যেতে হবে। এই যে গ্রিন ইকোনমির কথা বললো, গ্রিন ইকোনমি কেন? এই যে রিনিউয়েবল এনার্জি সোর্সের কারণেই তো, এটাই তো মানে আমাদের হিসাব করতে হবে। আবার আরেক চয়েস আছে, যেমন আমি আপনাকে বলতেছি, যেমন কাপ্তাই লেক ফার্স্ট অফ অল হচ্ছে ট্যুরিস্টদের জন্য একটা আকর্ষণ, রাইট? একটা আকর্ষণ হিসেবে কাজ করে, ট্যুরিস্টরা এখানে আসে ঘুরে, আর বাংলাদেশেও ট্যুরিস্টরাও আসে ঘুরে, তা খুবই সুন্দর জায়গা। যদিও আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যে এই কাপ্তাই লেকের অনেক বড়, কাপ্তাই লেক কিন্তু হিউজ একটা লেক, তো এই লেকে কিন্তু অনেক সময় ভাসমান অবস্থায় সোলার প্যানেল থাকে, বা এখনো আছে আই গেস। আমি গুগল ম্যাপে দেখছিলাম, আমি কখনো নিজের চোখে দেখিনি। তো ওইভাবে ওই সারফেস এরিয়াটা কিন্তু অনেক বড়, তো ওইখানে যদি সোলার প্যানেল লাগানো হয় সেটাও কিন্তু একটা রিনিউয়েবল এনার্জি সোর্স হিসেবে কাজ করে। এই হচ্ছে কথা। আপনি পানিতে যেমন জাস্ট একটা ভাষায় রাখতে পারবেন, অন্য জায়গায় কিন্তু করতে হলে ওইটাকে মাটির মধ্যে কাটতে হবে, এটা করতে হবে, কিন্তু পানিতে ওইটা ম্যানেজ করা একটু সহজ আর কি। তো ওইভাবেও বিদ্যুৎ তৈরি করে। আর আপনি কখনোই মানে একটা রিনিউয়েবল সোর্সে বিদ্যুৎ তৈরির সাথে মানে যেটা নন রিনিউয়েবল সেটার সাথে তুলনা করতে পারেন না। দ্যাটস কোয়াইট ইললজিক্যাল। এটা ভাবে দেখতে হবে, এটা নিয়ে আমাদের সিরিয়াস চিন্তা করতে হবে যে আসলে আমরা কাপ্তাই বাঁধটা রাখবো কিনা। একটা দীর্ঘস্থায়ী প্রবলেমের সমস্যার সমাধান করছে। কাপ্তাই লেক থাকবে না, কাপ্তাই লেকের দরকার কি? আমাদের তো দরকার নাই। দৃষ্টিনন্দন কাপ্তাই লেকের তো দরকার নেই। আমার যদি জমি উদ্ধার হয় ওইখানে, জমি বলতে স্টিল আমার কাছে মনে হয় যে এখন যে অবস্থা, মেবি বাংলাদেশে কাপ্তাই লেক তৈরি হয়েছিল 1969 সালে, আমি এক্স্যাক্টলি মনে নাই আমার। কিন্তু ওই সময় পর্যন্ত, এখন পর্যন্ত যে অবস্থান, আমার কাছে পার্সোনালি মনে হয় না যে ওই জমি উদ্ধার করার পর নিচে কেউ থাকতে পারবে। এ হচ্ছে কথা। অনেক পরিবর্তন হয়ে গেছে নিচের দিকে, তাই না? এখন কেউ এটা ভাঙা আসলে একটা ভুল ডিসিশন হবে আমার মতে। তবে আর যে সমাধানগুলোর কথা বলছি ওগুলো কিন্তু আসলে অনেক ভালো সমাধান। এই 230 মেগাওয়াট বিদ্যুতের দাম কত? আর আমরা যদি এই জমিটাকে ব্যবহার করতে পারি কাপ্তাই লেকের নিচে, আচ্ছা, তখন আমি মেবি 350 বলছিলাম, 230। তো তারপরেও ওইটা আপনার কম্পেয়ারেবল না। ডুবে যাওয়া জমিটা যদি উদ্ধার করতে পারি, তাহলে এই জমিতে আমরা কি পরিমাণে অর্থনৈতিক ব্যবস্থাপনা করতে পারবো, অর্থনৈতিক সুবিধা পাবো, অর্থনৈতিক লাভ করতে পারবো। এটা একটা স্টাডি হইতে পারে। আমি একটু ধারণাটা দিলাম। ধারণা দিচ্ছে। তারপরও যে কথাটা বলছে ওইটার সাথে আমি এগ্রি করি না পার্সোনালি। আই ডোন্ট থিঙ্ক যে অন্য কেউ এগ্রি করবেন যারা এটার ব্যাপারে বুঝেন। তবে আরেকটা জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে যে এই কাপ্তাই লেকে অনেক মানুষ ঘুরতে যায়, তো এই উপজাতিদেরকে একটা সুযোগ করে দেওয়া উচিত যে হইতে পারে যে মিক্স ওনারশিপ পার্টনারশিপে অনেকগুলো ট্যুরিস্ট স্পট কিংবা অনেক কিছু করা যেতে পারে এইসব জায়গায়, যাতে তাদের একটা প্রফিট থাকে, তারাও টাকা ইনকাম করতে পারে, এরকম একটা ব্যবস্থা। আর সরকারিভাবেও নেওয়া যেতে পারে, যে সরকারিভাবে একটা ট্যুরিস্ট স্পট করলো, ওই স্পটে ধরেন আপনার যত টাকা ইনকাম হবে সেটার ধরেন আপনার 30% অথবা 40% হচ্ছে যে উপজাতি ফান্ডে যাবে, অথবা উপজাতিদেরকে দেওয়া হবে ওই এলাকার। তো ওইভাবেও ম্যানিপুলেট করা যায়। এই হচ্ছে কথা। যদি মনে করে যে স্টাডি করে যদি দেখা যায় যে ওইখানে অর্থনৈতিক সুবিধা যেটা সেটা অনেক অনেক বেশি এই কাপ্তাইয়ের 230 মেগাওয়াটের বিদ্যুতের চেয়ে, তাহলে কাপ্তাই বাদ আমাদের রেখে লাভ, এটা ভেঙে দেওয়া যেতে পারে। আমার মনে হয় উনি যেটা করতেছে সেটা হচ্ছে যে একটু অ্যাগ্রেসিভ চিন্তাধারা। আমার কাছে মনে হয় এই অ্যাগ্রেসিভ চিন্তাধারা বেশি কাজে দিবে। যে কাপ্তাই বাদ যদি ভেঙে দেওয়া যায় তাহলে আমাদের বেটার ইকোনমিক বেনিফিট আমাদের আসবে। এবার আসেন আদিবাসী ধারণা নিয়ে আমার চিন্তাটা বলি, কেন এইটা অদরকারি আলাপ, কেনই বা সমতল। নাও ইটস গেটিং কন্ট্রোভার্সিয়াল। যে উনি কি বলে সেটার ব্যাপারে আসলে জানতে হবে সবাইকে। মানুষ এই চিন্তাটা পছন্দ করে না। সমতলের মানুষ আদিবাসী ধারণা নিয়ে কি মত পোষণ করে সেটা বলা। আমি আগে বলে আমার কাছে মনে হচ্ছে, পার্সোনালি মনে হচ্ছে যে উনি হচ্ছে আদিবাসী বলতে মানা করবেন। কেন
সেটা আমি জানি না যে উনি অন্য কোনো লজিক দেয় কিনা, তবে আমার পার্সোনালি মনে হয় যে উনি পপুলিস্ট হিসাবে উনি ধারণা পোষণ করবেন, উনি যেটা মোস্ট অফ দ্য মানুষ মনে করে সেটাই বলবেন তিনি, এই হচ্ছে কথা। তার আগে বোমাং রাজা কি ধারণা পোষণ করে সেটা শুনি আসে, শোনেন ওনার কথাই শোনেন। আমার নাম অংশপ্রদ চৌধুরী। আপনারা বলেন আমরা অ্যাকচুয়ালি ট্রাইবাল, আমরা আদিবাসী নয়, আমরা ছিলাম পার্বতী ভারতের সম্রাট মহারাজগিরি। উনি আচ্ছা বাই দ্য ওয়ে আসেন, শোনেন ওনার কথাই শোনেন। আমার নাম অংশপ্রদ চৌধুরী। আপনারা বলেন আমরা অ্যাকচুয়ালি ট্রাইবাল, আমরা আদিবাসী। ট্রাইবাল, ওকে। ট্রাইবাল মানে কি? ট্রাইবাল মানে উপজাতি মেবি নয়, আমরা ছিলাম পার্বতী ভারতের সম্রাট মহারাজগিরি। উনি বোমাং রাজাকে 1614 সালে গভর্নর অফ চিটাগং, একদম রাজা গভর্নর। 1614 সালে বলছে, 1614 সালে, এটা একটা লিখে রাখা উচিত। 1614 সালে বলছে, 1614 সালে উনার কথা মতে 1614 সালে মেবি ওনারা আসছে, অথবা এখানে গভর্নর অফ সামথিং সামথিং এটা বলছে। তারপর Fifth man entered into Chittagong state, বর্ধমানে বোমাঙ্গি কমলাপুর 1727 সালে। 283 বছর আগে আমরা এখানে যুক্তি। এই যে ইন্ডিজেনাস বা আদিবাসী শব্দটার অর্থ হইল এমন জনগোষ্ঠী বা সম্প্রদায় যারা কোনো নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় ঐতিহাসিকভাবে বসবাস করে আসতেছে, যারা সেই এলাকার আদি অধিবাসী এবং যাদের ঐতিহ্য সাধারণত ঔপনিবেশিক বা আধুনিক জনগোষ্ঠীর আগমনের পূর্বে গড়ে উঠছে। সহজ বাংলায় বললে ওই অঞ্চলের আদিবাসিন্দা। রেড ইন্ডিয়ানরা যেমন আমেরিকার আদিবাসিন্দা, আপনারা তো সেটা না পাহাড়ি ভাইরা। তারপরে কিন্তু সেটা তো নেটিভ বলা হয় তাদেরকে। ইন্ডিজিনিয়াসের জন্য আমি যতখানে দেখছি, আপাতত আমার জ্ঞান অনুযায়ী আমি যত জায়গায় দেখছি, সব জায়গায় আমি দেখছি যে ইন্ডিজিনিয়াস হিসেবে এদেরকে ব্যবহার করা হয়। যেমন ইন্ডিয়াতেও সেম, ইন্ডিজিনিয়াস হিসেবে এদেরকে ব্যবহার করা হয়, উপজাতিদেরকে বলা হয়। আর যারা হচ্ছে যে ওইখানে আগে থাকে, যেমন ইয়ার ক্ষেত্রে, আমেরিকার ক্ষেত্রে তাদেরকে বলা হয় নেটিভ আমেরিকান। যখন এই শব্দ ব্যবহার করার জন্য চাপাচাপি করেন, তখন বাকি দেশের মানুষ এটাকে সন্দেহের চোখে দেখবেই। এটাও বুঝতে হবে, তারা জানে আদিবাসীরা যদি দাবি করে যে তাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় তাদের আলাদা রাষ্ট্রের দাবিকে সমর্থন জানায়, সেই দাবিকে মেনে নিতে বাধ্য করতে পারে। আর আপনাদের তো জুম্মল্যান্ড সংক্রান্ত দাবি আছেই, আর ইন্ডিয়ার তো ফুসলানো আছেই, তাই না? এবং ইন্ডিয়া তো চায় এটাকে আলাদা করে নিয়ে একটা আলাদা তাদের মধ্যে খেয়ে ফেলতে। তো সন্দেহ তো যৌক্তিক। আপনারা যদি মনে করেন আদিবাসী শব্দটা আপনাদের আলাদা সুবিধা দেবে, আপনি বাংলাদেশ রাষ্ট্রের কাছে চান সেই সুবিধা, তাইলে আলাপ তো করা যাইতেই পারে ওইটা। কিন্তু সে আলাপে না যায় যদি বলেন দেখিস আকাশে কি সুন্দর চাঁদ উঠিছে, তাহলে হবে? পাহাড়ে সবাই যেমন বিচ্ছিন্নতাবাদী না, এটা সঠিক কথা বলছে, পাহাড়ে সবাই বিচ্ছিন্নতাবাদী না। আর প্লাস পিনাকিদার এই স্ট্যান্সটা আমার কাছে খুব ভালো লাগছে, যে উনি বলছে যে ওকে ফাইন, তোমার কথা আমি ডিসএগ্রি করি, বাট স্টিল এটা আলোচনা করা যেতে পারে, না হলে তো অন্য সবাই বিনিয়োগ জয় বাংলা করে। যাই হোক, এটা যেমন সত্য, তেমন সমতলের সবাই আপনাদের ব্যাপারে ইনসেনসিটিভ বা অসংবেদনশীল না, এটাও তেমন সত্য। তাই আসেন দুই পক্ষকেই বলি, সংঘাত আর অবিশ্বাসের কালকাটায় আমরা নতুন ইতিহাস গড়ি। হাসিনা বিরোধী লড়াইয়ে পাহাড়ি ভাই, যেটা আমি হচ্ছে যে বেসিক্যালি বিলিভ করি যে হতে পারে যে এই ক্লেমটা আমাদের অনেকের ভালো লাগে নাই, যে তাদেরকে আদিবাসী বলা হয় সামথিং লাইক দিস। কিন্তু আমার কথা মতে একটা জিনিস, আমাদের যত সম্ভব আপনি মানা করতেই পারেন, হয়তো অনেকের প্রবলেম থাকতে পারে আদিবাসী কথাটা বলার মাধ্যমে, যে তাদেরকে আদিবাসী বলতে চাই না সামথিং লাইক দ্যাট, আপনার বিরোধ থাকতে পারে, আপনার ইয়ে থাকতে পারে। কিন্তু ওই দিন যেভাবে আক্রমণ করা হয়েছে, লাইক মানে পিটতেছে শুধু বাঁশ দিয়া, আর বাংলাদেশের পতাকা দ্বারা নিছে, এমন একটা ভাব। তো এই জিনিসটা মানে দেখতেই একটা খারাপ লাগছে, যে মনে হচ্ছে যেন ওই সেই জুলাই চলে গেছি সবকিছু, এই হচ্ছে কথা। তো আপনার এইভাবে তো করলে হবে না, এইভাবে একজন আরেকজনকে মারলে এরকম সংঘাত লেগেই থাকবে, আর এটা কোনো সমাধান নিবে না। অবশ্যই শান্তির মাধ্যমে সমাধানটা করতে হবে। হয়তো শান্তির মাঝখানে সংঘাত আসবে, কিন্তু তারপরেও শান্তির দিকটাই আমাদেরকে বেছে নিতে হবে, এই হচ্ছে কথা।
মানমানি হয়তো তারা করবে, এ হচ্ছে কথা। মানমানি তারা করবে, কিন্তু আমাদেরকে সেন্সিবল হইতে হবে আরো বেশি। আমরা আমরা যদি তাদেরকে উপর আক্রমণ করি, আমরাই যদি তাদেরকে ইয়ে দিই, তারা বলবে তারা এই দেশে সেফ না, তারা এই দেশে সেফ না। এইসব তারা তো একটা মাইন্ডসেট ক্রিয়েট হবে, যদিও ডাইরেক্ট বলে নেই। এরকম যদি চলতে থাকে, এরকম চলতে 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 এই তারা হয়তো একজন ভালো মানুষও বিচ্ছিন্ন কামী হয়ে যেতে পারে। তারপর আরেকটা জিনিস, তাদের কাছে কিন্তু এরকম ছিল না। এই যে এটারে কি বলে, এই ভিডিওতে তো পিনাকিদা বলছে যে 1971 সালে না কত সালে আপনার স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স গিয়ে ওইখানে ঘর বাড়ি চালিয়ে দিয়েছে, এটা সেটা হ্যান ত্যান। এখন আপনি ভাবেন যে তাদের উপর তখন থেকেই কিন্তু অনেক অনেক হয়তো পিরিয়ডিক্যালি অথবা ভেঙে ভেঙে তাদের উপর আক্রমণ করা হয়েছে। তো কাইন্ড অফ এটা কি ওই রকম না যে একজন সাধারণ মানুষ আশা করতেই পারে, তার মধ্যে মাইন্ডসেট ক্রিয়েট হবেই। সে যখন বাংলাদেশের সুযোগটা না পাবে, বাংলাদেশের মানুষ যখন তার উপর আক্রমণ করবে, তাদের মধ্যেও ভয়টা ঢুকে যায়, এই হচ্ছে কথা। যার কারণেই তারা হচ্ছে যে মনে করে যে যদি আমরা না স্টেপ নিই তাহলে হয়তো আমাদের যে জায়গা আমরা যেখানে থাকি ওইটাও হয়তো আমরা হারাবো। এই জন্য অবশ্যই দুষ্ট লোক আছে, সেটাও আমাদেরকে চিন্তা করতে হবে। বোনেরা আমাদের কাঁধে কাঁধ মিলায় লড়াই করছেন। আমরা এই ঐতিহাসিক ঐক্যকে সাথে নিয়ে আগায় যাই। আমরা এমন এক বাংলাদেশ গড়ে তুলি যার গর্বিত মালিক হবে হিন্দু, মুসলমান, পাহাড়ি, সমতলি, চাকমা, বাঙালি সকলেই। খুব আমি কিন্তু ইমপ্রেসড ওনার কথা দিয়ে। যাই হোক, বৈচিত্র্যের মধ্যে আমরা গড়ে তুলবো এক মহান ঐক্য, এক নতুন বাংলাদেশে, যে বাংলাদেশের স্বপ্ন দেখেই জুলাই আগস্টের হাজারো শহীদেরা চোখ মুছছিল, শেষ নিদ্রায় গেছিল। আসেন আমরা সেই স্বপ্নকে বাস্তব করে তুলি। ইনকিলাব জিন্দাবাদ। যাই হোক, তো বেসিক্যালি কয়টা কথা বলার ছিল, সেটা হচ্ছে যে ওইরকম অত্যাচার করা তো মোটেও সঠিক জিনিস না। তারপরে আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আদিবাসী যে কথাটা, সেটা হচ্ছে যে আদিবাসী ওইটা ওই অর্থে ব্যবহার করা হয় না মোস্ট অফ দ্য টাইম, যে তারাই আগে আদিবাসিন্দা সামথিং লাইক দিস, অথবা পুরো বাংলাদেশে যে তারা আদিবাসী, ব্যাপারটা এমনও না। কেন আদিবাসী, এটা আমি আপনাকে একটা বলতেছি। যেমন ধরেন পার্বত্য চট্টগ্রামে যে বান্দরবন আছে, তারপর হচ্ছে যে আপনার এই খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এসব অঞ্চলে তারা কিন্তু আদিবাসী। কারণ বাঙালি এরা ওই সাইডে যায় নাই, তখন সড়ক ব্যবস্থা বলেন কিংবা অন্য কোনো ব্যবস্থা বলেন, এগুলো কিন্তু তেমন মানে স্ট্রং ছিল না, এটারে কি বলে, শক্ত ছিল না। যার কারণে বাঙালি মানুষ ওইদিকে যাওয়ার আগ্রহ প্রকাশ করে নাই। তখন হেঁটে হেঁটে যাইতে হইতো। ধরেন একটা কথাতে গাড়ির চলন কম ছিল, এখন তখন এই গাড়ির চলন কম থাকতে আমাদের গাড়ি সহ ওইসব অঞ্চলে যেতে আমাদের যে কষ্ট হয়, তাহলে আপনি কি ভাবেন না যে যদি গাড়ি না থাকে তাহলে তো আরো বেশি কষ্ট হবে তাদের জন্য। তো বাঙালি কেন যাবে তখন? বাঙালি যায় নাই তখন ওইসব এলাকায়। তখন ওইসব এলাকায় এই পাহাড়ি জনগোষ্ঠীরা আসলে বসত বাড়ি করছে, এই ভিত্তিতে তারা কিন্তু আদিবাসী। এ হচ্ছে কথা। এটা নিয়ে বাংলাদেশে তারা আদিবাসী বলতে আমাদের অঞ্চলে যেমন নোয়াখালীতে তো কিন্তু তারা আদিবাসী না, সেটা না। কিন্তু বান্দরবনে, খাগড়াছড়ি, পার্বত্য অঞ্চলগুলোই কিন্তু তারা আদিবাসী। কারণ বাঙালি তখন চট্টগ্রাম ভিত্তিক ছিল। যদি ওই ভিত্তিক থাকতো, বাঙালি বা যারা ছিল তারা যদি এই বান্দরবন ভিত্তিক থাকতো, তাহলে বান্দরবন দেখতেন যে এখন চিটাগাংয়ের মতো হয়ে গেছে, কিন্তু হয় নাই তো। আগে কিভাবে জনগোষ্ঠী তৈরি হয়েছে সেটা যদি আমরা একটু ভালোভাবে চিন্তা করি, তাহলে আমরা দেখব সকল মোটামুটি বড় বড় শহরগুলো, সাউথ এশিয়ার কথাই যদি আমি ধরি, সকল বাইরে মশা একটা আমার অবস্থা খারাপ করে ফেলতেছে। যাই হোক, তো আপনার আমরা যদি একটু ভালোভাবে চিন্তা করি তাহলে দেখবো যে ওই জলাঞ্চলের, অর্থাৎ যে জল সীমানা আছে, নদী, সাগর, এগুলোর পাশাপাশিই তৈরি হয়েছে। ওই জায়গায় বসত বাড়ি, মানে আস্তে আস্তে মানুষ গেছে, মানুষ বেশি করে থাকছে, ওই জায়গায় আস্তে আস্তে উন্নত হয়েছে। কিন্তু শহর থেকে, সমুদ্র থেকে দূরে, অর্থাৎ বান্দরবন, খাগড়াছড়ি, এইসব এলাকায় কিন্তু মানুষ যায় নাই। কেন যাবে? তখন তো ওই জায়গায় ছিল না। এইভাবে চট্টগ্রাম,
ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে, তারপর হচ্ছে যে আপনার অন্যান্য অঞ্চলগুলোয় মানুষ গেছে নদীর পাশে, কিন্তু ওইসব এলাকায় যায়নি। ওইসব এলাকায় যাওয়াটাই কষ্ট ছিল। ওই জায়গায় কেন কেউ কেউ শুধু শুধু গিয়ে বসত বাড়ি করবে? এই উপজাতিরাই ছিল, এই আদিবাসীরাই ছিল, এই জন্য তাদেরকে আদিবাসী বলা হয় বেসিক্যালি, অন্য কোনো অর্থে না। আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে যে এই যে মানে বাঙালিরাও একটা মানে কি বলবো, তোরে ওই জায়গায় গিয়ে কেন জমি কিনতে হবে? পুরো বাংলাদেশে তো জমিরাও পড়ছে। আর এটা সরকারে একটা ইন্টারমিডিয়েট হয়ে যেটা প্রস্তাবনা করতে পারে যে তোমরা জমি কিনো, কিন্তু তোমাদেরকে একটা শেয়ার দিতে হবে তাদেরকে। এভাবে করা যাইতে পারে, ঠিক আছে? একটা মিউচুয়াল হয়ে যাক সবকিছু, ঠিক আছে? তোমরা পার্টনারশিপে করো, তাহলে কোনো সমস্যা হয় না। যে কিন্তু তাদের জমিতে গিয়ে একটা কনফ্লিক্টের সৃষ্টি হয়, আর এটা কনফ্লিক্টটা বাড়তেই থাকবে। এই হচ্ছে কথা। পুরো বাংলাদেশে মানে, কিন্তু ওই হিসাবে কিন্তু স্যাটেলার বলাটা আমি সমর্থন করি না। কেন স্যাটেলার বাঙালি বলবে? কিন্তু তারপরও তারা কিন্তু শুধু শুধু এখানে গিয়ে মানে যাইয়া মানে এমন আছে যে তাদেরকে যার জমি তাদেরকে কোনো কিছু দেয় না, মানে পার দেখিয়ে একটা অবস্থা করে। সেটা উচিত না আমার মতে, এটা মোটেও উচিত না। একটা মিউচুয়াল মাধ্যমে করে, একটা পার্টনারশিপ করে, একটা অর্থাৎ প্রফিট শেয়ারিং করে সবকিছু বিবেচনা করলে আই গেস সবচেয়ে বেশি ভালো হয় এই ব্যাপারে। আর বাঙালিদেরকেও পুরো মানে আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে তো কিনা এত গেল, তারপরে আমার কাছে মনে হয় যে ওই জায়গায় আমাদের ওইটা নিয়ে চিন্তা করতে হবে না শুধুমাত্র একটা কাজ করলে। হ্যাঁ, ওটা অনেক কস্টলি। সেটা হচ্ছে পার্বত্য জেলাগুলোর হচ্ছে যে বর্ডার আছে, যে বর্ডারগুলো আছে, ওইগুলো স্ট্রং করতে হবে। ওইগুলোতে একদম কড়া লেভেলের ফেন্সিং করে একদম সব বন্ধ করতে হবে। তাহলে হবে যে বিচ্ছিন্নতাবাদীরা ওই আদান প্রদান করতে পারবে না। ওইখানে মিলিটারি ফোর্স না, যেখানে জনগোষ্ঠী আছে, যেখানে মানুষ বসবাস করে সেখানে কথা বলতেছি না, কিন্তু যেখানে বর্ডার আছে সেখানে কথা বলতেছি। সেখানে স্ট্রং করতে হবে আমাদের মিলিটারি প্রেজেন্স, অর্থাৎ আপনার সবকিছু। আর অবভিয়াসলি তাদের শিক্ষা, তাদের সবকিছু আমাদেরকে বেটার করতে হবে। আর যেটা খুব গুরুত্বপূর্ণ, আমরা কোটা নিয়ে আন্দোলন করছি, কোটা আন্দোলন করছি। এখন অনেকে মনে করে যে কোটা জিনিসটাই পুরোটাই বৃথা, কোটা জিনিসটা থাকাই উচিত না। সেটা কিন্তু একটা ভুল ধারণা। কোটা কিন্তু আসলে কিছু কিছু ক্ষেত্রে যায় মানে ভালো। যেমন হচ্ছে এই উপজাতির ক্ষেত্রে, উপজাতিকে আপনি কোটা কেন দিবেন? এই হচ্ছে কথা। উপজাতির কোটা দিবেন, ওদেরকে কোটা দিলে ওরা ধরেন সরকারি চাকরি করবে, ওরা হয়তো ডাক্তার হবে, ওরা হয়তো ইঞ্জিনিয়ার হবে। এগুলো করার মাধ্যমে তারা বাংলাদেশের সাথে একত্র হবে আস্তে আস্তে। মানে তারা যে বিচ্ছিন্ন ছিল সেটা তারা ইন্টিগ্রেট হবে। এই ইন্টিগ্রেটের মাধ্যমে তাদের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক ক্রিয়েট হবে, বাঙালিদের সাথে একটা ভালো সম্পর্ক ক্রিয়েট হবে। তারাও বাংলাদেশকে আপন করে দেখতে শিখবে। এই হচ্ছে কথা। তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, আর সেটার জন্য কোটা দেওয়া যাইতেই পারে। এখন এটা যদি না দেওয়া হয় তাহলে আই গেস এটা একটা ভুল ধারণা। আই ডোন্ট থিঙ্ক যে বাংলাদেশের পরবর্তী যারা আছে তারা এই ভুলটা করবেন। কিন্তু তারপরেও এটা খুব গুরুত্বপূর্ণ আমার মতে যে কোটার একটা ব্যবস্থা রাখা তাদের জন্য। তাদের পড়াশোনা, চিকিৎসা এগুলো যদি ভালো করে করা যায়, তাদের আই গেস অত্যাচার, অধিকার হরণ এগুলো না করলে সবাই ভালো থাকবে। আর আমাদেরকে একটা জিনিস এটাই বলা লাস্টে, সেটা হচ্ছে যে আমাদেরকে আমাদের গুরু দায়িত্ব পালন করতে হবে, আমাদেরকে ধৈর্যশীল থাকতে হবে, আমাদেরকে শান্ত থাকতে হবে। এই হচ্ছে কথা। আমরাও যদি হিংস্র হই তাহলে আসলে এই সমস্যার সমাধান হবেও না। এই হচ্ছে কথা। আমরা এটাকে কি বলে, আমাদের দরকার পার্বত্য চট্টগ্রাম, কিন্তু আমাদের দরকার। আমরা কিন্তু এটা হারাতে যাব না। তো সেটার জন্য আমাদের অনেক কিছু করণীয় আছে। তবে ওই করণীয়ের মধ্যে হিংসা, মারামারি এগুলো নাই।